নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ঘোষণা হলো উপনির্বাচন, তৃণমূলের তরফে প্রার্থী হলেন দিব্যেন্দু অধিকারী। অবশেষে নরবলি কাণ্ডের কিনারা, গ্রেপ্তার মূল অভিযুক্ত, আটক 4। উপনির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলাশাসক। 26শে অক্টোবর বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। প্রার্থী ঘোষণার পরের দিনই শুরু প্রচার পর্ব, তৃণমূলের তরফে শুরু দেওয়াল লিখন। শ্রাদ্ধে বাসি খাবার খেয়ে মৃত এক অসুস্থ, আরো 45। চিকিৎসার গাফিলতির ফলে মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ কাঁথিতে। জেলায় একই দিনে 3 মহিলার নগ্ন মুন্ডহীন মৃতদেহ উদ্ধার, বিক্ষোভ করে তদন্তের দাবি এসইউসিআই এর। এখনো কাটেনি লক্ষ্মী পুজোর রেশ, 5 দিন ব্যাপী চলছে মেলা। ময়নায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি উদ্যোগে স্কুল পড়ুয়ারা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, সুতাহাটায় মৃত 2, আহত 2। চাষ করে স্বয়ংসম্পূর্ণ দাসপুরের চাষি পেয়েছেন কৃষিরত্ন পুরস্কার। আসছে বিস্তারিত খবরে। আসন্ন উপনির্বাচনে তমলুক কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হলেন দিব্যেন্দু অধিকারী। তমলুক ও কুচবিহার লোকসভা এবং বর্ধমানে উপনির্বাচন হবে 19শে নভেম্বর। ভোট গণনা হবে 22শে নভেম্বর। উপনির্বাচন আসন্ন, তৃণমূলের তরফ থেকে প্রার্থী হচ্ছেন দিব্যেন্দু অধিকারী। উৎসবের মরশুম শেষ হলেই রাজ্যে 2 লোকসভা এবং 1টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যাচ্ছে নির্বাচন কমিশন। তমলুক ও কোচবিহার লোকসভা এবং বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা আসনে আগামী 19শে নভেম্বর উপনির্বাচনের ঘোষণা হয়ে গেল সোমবার। ভোট গণনা হবে 22শে নভেম্বর। বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জয়ের পরই স্পষ্ট হয়ে গিয়েছিল তমলুক লোকসভা আসনে উপনির্বাচন আসন্ন। তবে তমলুক কেন্দ্রে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। সোমবার সব জল্পনায় জল ঢেলে দিব্যেন্দু অধিকারীকেই তমলুকের প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। আমি মনে করি আগামী পরশুর যে নির্বাচন গণনা হবে, ফলাফলের গতি প্রকৃতি মানুষ বুঝতেই পারবে এবং আমাদের সরকার 200-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। জোর কদমে তদন্ত চালিয়ে অবশেষে নরবলি কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় আটক হয়েছে আরও 4 জন। এই ধরনের অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরা। ফের একবার অলৌকিকতায় বিশ্বাসের ফাঁদ, ফলাফল একটি নৃশংস হত্যাকাণ্ড। অবশেষে নরবলি কাণ্ডের কিনারা করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত, আটক আরও 4 জন। জানা গিয়েছে ধৃতের নাম রামপদ মান্না। সে পেশায় নাপিত, গড়কিল্লা গ্রামেরই বাসিন্দা রামপদ। ওই যে কাজটা করছে, আমরা মেয়েরা কি স্বাধীনভাবে চলতে পারবো না? এত সব পুলিশের সব কিছু করে কেন আমরা ভয়ে ভয়ে থাকবো? যে গলা খাচ্ছে তারও ওরকম গলা কাটতে হবে। আমরা কোনো ফাঁসি টাসি কিচ্ছু চাইনি। কেন সেই মেয়েটা ওই রকমই করে কেন করলো তাকে? এই নির্যাতন, আমরা এই নির্যাতনটা সহ্য করতে পারছি না। একমাত্র আমরা সহ্য করতে পারছি না। মেয়েদের প্রতি যে অত্যাচার চলছে, আমরা একদম না সহ্য করতে পেরে আমরা এর বিচার চাই। কলকাতার বাগুইহাটিতে একটি সেলুন দোকানে কাজ করত সে। তমলুক ও বাগুইহাটি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। উল্লেখ্য, শনিবার সকালে তমলুকের গড়কিল্লা গ্রামে একটি মুন্ডহীন নগ্ন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। আতঙ্ক ছড়ায় সারা জেলায়। মৃতদেহের আশপাশ থেকে পাওয়া যায় রক্তমাখা মালসা, ফুলসহ তন্ত্র সাধনার নানা চিহ্ন। বিকারগ্রস্ত তান্ত্রিক বা কাপালিকের কর্মকাণ্ডের বলি ওই অজ্ঞাত পরিচয় মহিলা, প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হয়। ঘটনার পর থেকেই জোর কদমে তদন্ত শুরু করে দেয় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে রামপদর বাবা চণ্ডীচরণ মান্না, মা সাবিত্রী মান্না, শ্বশুর নিমাই মান্না এবং শাশুড়ি পুষ্পরানী মান্নাকেও।
জানা গিয়েছে, অলৌকিকতার ওপর অগাধ আস্থাই কেড়ে নিয়েছে মহিলার প্রাণ। মূল অভিযুক্ত রামপদ তমলুকের শঙ্কর আড়ায় একটি দোকানে কাজ করত। বছর 5 আগেই সে তমলুক ছেড়ে চলে যায়। এরপর কিছুদিন একটি ম্যাজিক দলের সাথে সে কাজ করে। ম্যাজিক বিদ্যা থেকেই তার আগ্রহ জন্মায় তান্ত্রিক বিদ্যার প্রতি। বাগুইহাটিতে সেলুন দোকানে কাজ করাকালীন একটি মেলা থেকে তন্ত্র সাধনার বই কেনে। সেই বইয়ের তথ্য অনুযায়ী চলে পরিকল্পনা। কোনো মৃত মহিলার রক্ত নাভির নিচে দিয়ে 128 বার মন্ত্রপাঠ করলেই পাওয়া যাবে সুপার পাওয়ার। বইয়ের এই তথ্য অনুযায়ী মহিলা খুঁজতে শুরু করে সে। শুক্রবার রাতে মেচেদা স্টেশনে এক মহিলাকে টাকার লোভ দেখিয়ে গড়কিল্লার ওই পান বরজে নিয়ে যায়। মহিলার পরনে ছিল জিন্স, শার্ট আর ওড়না। সেই ওড়না দিয়েই মহিলাকে খুন করে রামপদ। তারপর গলা কেটে রক্ত সংগ্রহ করে চলে তান্ত্রিক সাধনা। আপনার 15 তারিখে সকালে জানেন যে আমাদের তমলুকে গড়কিলা গ্রামে একটা বিহেডেড ডেড বডি পাওয়া গেছিল একজন মহিলার। তো ওই ক্ষেত্রে আমাদের যা ডেভেলপমেন্ট হয়েছে, আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি। ওখানে আপনারা জানেনই আমরা ট্র্যাকার ডগ নিয়ে এসেছিলাম। তারপরে মহিলা ডেড বডি পোস্টমর্টম করানো হয়েছে। তো আমাদের যে সোর্স ইনফরমেশন আছে, স্পেশালি বলো আমাদের একটা পুলিশের সাব ইন্সপেক্টর সত্যজিৎ করঞ্জেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে ওর ইনফরমেশন, একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছিল। সেই ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের সাসপেক্ট হচ্ছে রামপদ মান্না আলিয়াস তপন মান্না। তো ওকে যখন বাগুইহাটিতে গিয়ে আমরা আটক করি, জিজ্ঞাসাবাদ করি, তখন ও নিজেকে এটা কনফেস করে যে ওই ক্রাইমটা করে। ভোর 3টের সময় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনার পর 3 দিন কেটে গেলেও কোনো রকম অস্বাভাবিকতা বা অনুশোচনার চিহ্ন মাত্র নেই রামপদর চোখে মুখে। পূর্ণাঙ্গভাবে বিচার চাই, যাতে আমরা স্বাধীনভাবে চলতে পারি, গ্রামের মানুষ ঘর করতে পারি, গ্রামে শান্তিতে থাকতে পারি। তার জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। নতুবা আমরা এর পরিপ্রেক্ষিতে অন্যদিকে কোথাও ঘটনা ঘটে থাকে ওদের ফ্যামিলিসও আমরা বিচার চাই, না হলে আমরা শান্তি পাচ্ছি না, পাবো না। যে হচ্ছে মেয়েটাকে মারছে, ওর যে ঘটনা, ওর যদি ফাঁসি না হয়, নাহলে আমাদের এখানকার হরি মন্দিরে আমরা ওকে নিজে দেখে কুচি কুচি মারবো। যেমন মেয়েটাকে মারছে, আমরা সেরকম করে কুচি কুচি করে ওর ডেনা ভেনা কাটবো, বাম মাকে দাঁড় করে। এ ধরনের অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন গ্রামবাসীরাই। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। তমলুক লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক ডক্টর রশ্মি কামাল। তমলুক সহ দেশের 7টি রাজ্যের 9টি বিধানসভা এবং 3টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী 19 নভেম্বর। ভোট গ্রহণ করা হবে EVM মেশিনে। তমলুকের লোকসভা উপনির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা শাসক ডক্টর রশ্মি কামাল। আগামী 19 নভেম্বর তমলুক লোকসভা কেন্দ্র সহ দেশের 7 রাজ্যের 9টি বিধানসভা ও 3টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 26 অক্টোবর এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। আগামী 2 নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। 3 তারিখ মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। 5 নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ভোট গণনা হবে 22 নভেম্বর। আমাদের এখানে জেলাতে, পূর্ব মেদিনীপুর জেলাতে একটা বাই ইলেকশন ডিউ ছিল, সেটা বাই ইলেকশন ডেট অ্যানাউন্স করেছেন ওনারা। গ্যাজেট নোটিফিকেশন ইস্যু হবে 26 তারিখে। আমি একটু মোটামুটি ডেটগুলো বলে দিচ্ছি। 2 নভেম্বর স্ক্রুটিনি অফ নমিনেশন হচ্ছে 3 নভেম্বর। লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হচ্ছে 5 নভেম্বর। ডেট অফ পোল 19 নভেম্বর। ডেট অফ কাউন্টিং 22 নভেম্বর। আর ইলেকশন যে আছে কমপ্লিট হবে 24 নভেম্বর মধ্যে। EVM মেশিনেই ভোট গ্রহণ করা হবে। তমলুক লোকসভা কেন্দ্রের 15,90,283 জন ভোটার ভোটদান করবেন। 1855টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। 8,409 জন ভোটকর্মী এবং 2,226টি EVM মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আমাদের বেসিক ডেটাগুলো একটু বলে দিই, আপনারা সবাই হ্যান্ড আউট পেয়েছেন। বেসিক ডেটাগুলো বলে দিই। তমলুক পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে আমাদের 7টা এসি আছে। টোটাল ইলেক্টার্স আছে 15,90,283। পোলিং স্টেশন আছে 1855। সেক্টরস 170 সেক্টরসের মধ্যে ভাগ করা আছে। ডিস্ট্রিবিউশন সেন্টার
আমাদের দুটো হবে, একটা কোলাঘাটে হবে, একটা হলদিয়াতে হবে। আর রিসিভিং সেন্টার্স আমাদের আবার একটা পার্মানেন্ট রিসিভিং সেন্টার কোলাঘাট হবে আর একটা টেম্পোরারি রিসিভিং সেন্টার হলদিয়াতে হবে। আর সেটা আবার টেম্পোরারি রিসিভিং সেন্টার থেকে ইভিএম এখানে স্ট্রং রুম কোলাঘাটে হবে, ওখানে নেক্সট ডে পৌঁছে যাবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সোমবার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর মঙ্গলবারই নির্বাচনী প্রচার শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে। তমলুকে ইতিমধ্যে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পরেই দলীয় তরফে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। তমলুকে ইতিমধ্যে শুরু হয়েছে দেওয়াল লিখন। উপনির্বাচনে তমলুকে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী। সোমবার তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা করা হয়। মঙ্গলবার সকালেই শুরু হয়ে যায় প্রচার পর্ব। তমলুকের তৃণমূল কর্মীরা শুরু করে দেন দেওয়াল লিখনের কাজ। সকাল আমাদের লোকসভার উপনির্বাচনের নির্বাচন ঘোষণা হয়েছে। আমাদের দলের প্রার্থী দিব্যেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোনীত করেছেন দিব্যেন্দু অধিকারী। তাই আমরা আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে, উৎসবের মেজাজে আমরা দিব্যেন্দু অধিকারীর প্রচারে আমরা নেমে পড়েছি। আমাদের সমস্ত কর্মীরা প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন এলাকায়। আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমরা সন্ধ্যাবেলা একটা প্রতীকী মিছিলের আয়োজন করেছি। দলীয় প্রার্থী হিসাবে দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আমরা দলীয় কর্মী, আমরা তাই সবাই দলের সৈনিক হিসাবে নেমেছি। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। রামনগর থানার রানিয়া এলাকায় শ্রাদ্ধ বাড়ির বাসি খাবার খেয়ে মৃত্যু হয়েছে একজনের। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৪৫ জন। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই বিপত্তি, এমনটাই জানিয়েছেন চিকিৎসকেরা। শ্রাদ্ধ বাড়ির বাসি খাবার খেয়ে মৃত্যু হলো একজনের। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রায় ৪৫ জন। রামনগর থানার হলদিয়া গ্রাম পঞ্চায়েতের রানিয়ার ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম মিলন বেরা। গত রবিবার মিলনের বাবা ভগবান চন্দ্র বেরার শ্রাদ্ধ ছিল। রাতের বাড়তি খাবার সোমবার দুপুরে খান আত্মীয়, প্রতিবেশী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। দিনভর কোনো সমস্যা না হলেও মঙ্গলবার ভোর থেকেই বমি, জ্বর, মাথার যন্ত্রণা, পেট ব্যথা এই সমস্ত উপসর্গ নিয়ে অসুস্থ হতে থাকেন একে একে। চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয় হাসপাতালে। বালিশাই হাসপাতালে 11টা নাগাদ মৃত্যু হয় মিলন বেরার। অসুস্থদের মধ্যে প্রায় 38 জন দীঘা হাসপাতালে, 4 জন বালিশাই হাসপাতালে এবং 3 জন গোবরা হাসপাতালে ভর্তি রয়েছেন। খাদ্যে বিষক্রিয়ার ফলে এই বিপত্তি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রাত্রিবেলা একটা শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল হলদিয়া 1 গ্রাম পঞ্চায়েত রানিয়া গ্রামে। ঈশ্বর ভগবান চন্দ্র বেরা তারই শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছিল। তার 2 পুত্র মিলন বেরা, দীপক বেরা আয়োজন করেছিল। 1000 লোকের মতো খাওয়া দাওয়ার আয়োজন করেছিলেন। কিন্তু অতিরিক্ত যে খাদ্যগুলো বেশি হয়েছিল, সকালবেলা প্রায় 50 জন মতো সেই খাদ্যটা খান, পান্তা ভাত সহ সেই তরকারিগুলো খাওয়ার পরে সোমবার দিন রাত্রে সকালবেলা খেয়েছেন। রাত্রের দিকে পেট ব্যথা, অসুস্থ উপলব্ধি করেন এবং যত রাত বাড়তে থাকে তখন বমি, পায়খানা এবং পেট ব্যথা শুরু হয় এবং রাত থেকে সকাল পর্যন্ত তাদের আমরা দীঘা স্টেট হসপিটালে ভর্তি করার চেষ্টা করি এবং ওদের ভর্তি করা হয় এবং বড়কা হসপিটালে এবং আমার গোবরা হসপিটালে ভর্তি করা হয় এবং দীঘা স্টেট হসপিটালে 31 জন, বড়কাতে 4 জন, গোবরাতে 3 জন ভর্তি হয়। একটা দুঃখজনক ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। কাঁথি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ দেখানো হয় সোমবার। হাসপাতালের সুপারকে ঘিরে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই বিক্ষোভ। দরকার ছিল অক্সিজেনের। সিলিন্ডার লাগানো হয়েছিল রোগীকে, কিন্তু অক্সিজেন সিলিন্ডারে ছিল না অক্সিজেন। কাঁথি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ হয় সোমবার। জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত কারণে কাঁথি থানা এলাকার গোপীনাথপুর গ্রামের চন্দনকর নামের এক যুবককে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৎক্ষণাৎ অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ লিখে দেন।
ওষুধ হাসপাতালে না থাকায় পরিবারের লোক ওষুধ কিনেও আনেন। ঠিক সময়ে ওষুধগুলো দেওয়া হয়নি। ওষুধগুলো যখন দিতে বললাম তখন সিস্টারগুলো বললেন যে যখনই কিনে এনেছেন তখন দিতে হবে, কথা তো নেই, কালকে সকালে দিব, এই বলে চলে গেল। কিছু অক্সিজেন দেওয়ার কথা বলতেন, বলছে অক্সিজেন এখন দিব না, কিছু লেখাও নেই। আচ্ছা দেখছি, আপনার বেরিয়ে যান আমার অফিস থেকে। আপনার ওষুধগুলো পর্যন্ত ছেড়ে দিল। দূর দূর করে এমন ব্যবহার করলো দিদিমণিগুলো, তাদের কিছু বলতেই পারা গেল না। তারপর আজকে রোগী মারা যাওয়ার পর অক্সিজেনটা নিয়ে এলো 12:30টার পর। ডাক্তারের কথা মতো অক্সিজেনও রোগীকে লাগানো হয়, কিন্তু সেই অক্সিজেন সিলিন্ডার ছিল সম্পূর্ণ খালি। এরপর সময়ের সাথে সাথে বাড়তে থাকে রোগীর কষ্ট। রোগীর পরিবারের কপালে জোটে কর্তব্যরত নার্সের দুর্ব্যবহার। কিছুক্ষণ পরেই মৃত্যু হয় চন্দনের। হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ চলে প্রায় ঘণ্টাখানেক। নিয়ে যান রোগীকে, এরপরে যে ডাক্তারবাবু আসবে তাকে বলছি। যাওয়ার পর বললো ডাক্তার এলো, আসার পর বলছে ওষুধগুলো লিখে দিচ্ছি, আর আপনারা একজন আসুন আর ওষুধগুলো নিয়ে আসুন দোকান থেকে কিনে আনলাম 34 টাকা দিয়ে দুটো ইঞ্জেকশন খাই। কিনে আনার পর একটা দিল, আর একটা রেখে দিল। কিছুক্ষণ পর আর একজন বলছে 3টা রক্ত রিপোর্ট করতে হবে, আর একটা ইঞ্জেকশন মানে একটা ওষুধ কিনে। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। মহিলা নিরাপত্তা ও মহিলা মৃত্যুর তদন্তের দাবিতে এবার সরব হলো এসইউসিআই। সোমবার বিকেলে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় এসইউসিআই সমর্থকেরা। জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় এসইউসিআই এর তরফ থেকে। একই দিনে একাধিক নারী দেহ উদ্ধার। মুন্ডহীন, নগ্ন, রক্তাক্ত দেহগুলি আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। মহিলাদের নিরাপত্তা এবং এই মৃত্যুগুলির তদন্তের দাবিতে এবার সরব হলো এসইউসিআই। সোমবার বিকেলে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন এসইউসিআই এর সদস্যরা। এদিন তমলুকের হাসপাতাল মোড় থেকে মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে যাওয়া হয়। জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় এসইউসিআই। আজকে আপনাদের অবরোধের কারণটা কি? জেলায় যে 3টি মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছে, একটি রামতারকের গড়কিল্লা গ্রামে গলা কাটা উলঙ্গ মৃতদেহ, আর একটি ওই নন্দীগ্রামের গ্রামে জালপাই গ্রামে, এই দুটি মৃতদেহ, আরেকটি বস্তাবন্দি মৃতদেহ মহিষাদলের ভৈশালা গ্রামে। একই দিনে 15ই অক্টোবর এই মৃতদেহ পাওয়া যায়। ফলে এই মৃতদেহ দেখে এটা আমাদের একটা আতঙ্ক, যে মেয়েদের অত্যাচার করে এভাবে গলা কেটে চলে গেল। পুলিশ প্রশাসন আছে, অথচ তাদেরকে রক্ষা করার কেউ নেই। ফলে এরকম একটা অবস্থায় আমরা পুলিশ প্রশাসনের কাছে আজকে দাবি জানাতে এসেছি। এখনো মেয়েদের পরিচয় জানা যায়নি, খুনিদের ধরা পড়েনি। তারা বলছে আমরা পুলিশ কুকুর নিয়ে তদন্ত করার চেষ্টা করেছি, কিন্তু ধরতে পারিনি। এটা কোনো কথা পুলিশ প্রশাসনের? ফলে এর যাতে প্রতিকার হয় সেটা জানানোর জন্য আমরা আজকে ডিএম অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। ময়নার অন্নপূর্ণা এলাকায় লক্ষ্মী পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করল। ব্যবস্থাপনায় ছিল অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে অন্নপূর্ণা সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুজোর শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এদিনের এই মঞ্চ থেকে অন্নপূর্ণা এলাকায় পথবাতির উদ্বোধন করেন ময়নার বিধায়ক সংগ্রাম কুমার দোলই। জেলায় এখনো রয়েছে লক্ষ্মী পুজোর রেশ। ময়না থানার অন্নপূর্ণা এলাকায় লক্ষ্মী পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করেছে। ব্যবস্থাপনায় অন্নপূর্ণা ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে অন্নপূর্ণা সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি। শনিবার বিকেলে রণপা কার্টুন এবং সাঁওতালের নৃত্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পুজোর সূচনা হয়। উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দোলই, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, পরমানন্দপুর অঞ্চলের প্রধান মৃণাল কান্তি সামন্ত, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গান্ধীচরণ হাজরা সহ বিশিষ্টরা।
করেন শেখ শাহজাহান আলী এবং প্রতিমার পর্দা উন্মোচন করেন মৃণালকান্তি সামন্ত। এদিন এই মঞ্চ থেকে অন্নপূর্ণা এলাকায় পথবাতির উদ্বোধন করেন বিধায়ক সংগ্রাম কুমার দোলই। প্রাক্তন সাংসদ শুভেন্দু অধিকারীর সংসদ এলাকায় উন্নয়ন তহবিলের অর্থানুকূল্যে এই পথবাতি নির্মিত হয়েছে। 5 দিনব্যাপী মেলা সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এখানে। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। সোমবার শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের NSS গ্রুপের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিমূলক একটি সচেতনতা মিছিল। সঙ্গে ছিলেন তমলুক থানার পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের জীবন বাঁচাতে রাজ্য জুড়ে চলছে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। সোমবার তমলুক থানা শ্রীরামপুর এগ্রিকালচার হাই স্কুলের NSS গ্রুপের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি সচেতনতা মিছিল। মিছিলে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করা হয়। শ্রীরামপুর ব্রিজ থেকে মিছিল করে ছাত্রছাত্রীরা হেলমেট মাথায় নিয়ে সুলোচনা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার গিয়ে ফের ওই পথে ফিরে আসে। সঙ্গে ছিল তমলুক থানার পুলিশ। মানুষ এখন সময়ের দামকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু জীবনের থেকে সময়ের দাম বেশি নয়। স্কুলের পক্ষ থেকে এমনটাই বার্তা দেওয়া হয়। আজকে আমাদের বিদ্যালয়ে 2016 শিক্ষাবর্ষের NSS ইউনিটের যে বার্ষিক বিশেষ শিবির তার সমাপ্তির দিন। আজকের দিনটিতে আমরা একটা বিশেষ কর্মসূচি নিয়েছি, র্যালি, সেভ ড্রাইভ এবং সেভ লাইফ। এই কর্মসূচি নেওয়ার উদ্দেশ্য যে আমাদের যে প্রাত্যহিক জীবনে যে ঘটছে, গতিশীল সমাজে মানুষ পাল্লা দিতে গিয়ে নিজের জীবনকে সংসার করতে, তাই অনেকের জীবন বিপদ হচ্ছে। আমরা চাই না এই ঘটনাগুলো বেশি করে ঘটুক। তাই প্রত্যেক মানুষের, জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আমরা সচেতন হন, নিজের জীবনকে সুরক্ষিত রাখুন, অন্যান্যের জীবনকে সুরক্ষিত রাখুন। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। সোমবার বিকেলে সুতাহাটা থানার লালপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বালুঘাটা কুকড়াহাটি রাজ্য সড়ক। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুতাহাটায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 2 বাইক আরোহীর, আহত হয়েছেন আরো 2 জন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে সুতাহাটা থানার লালপুরে। মৃত এক বাইক আরোহীর নাম শম্ভু মণ্ডল, বাড়ি চকদীপা গ্রামে। অন্য বাইক আরোহীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। আহত হয়েছেন সনাতন দাস এবং নব দাস। জানা গিয়েছে সোমবার বিকেল 3:30 নাগাদ বালুঘাটা কুকড়াঘাটি রাজ্য সড়কে দ্রুত গতিতে দুদিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত 3 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় আরও একজনের। আশঙ্কাজনক অবস্থায় বাকি 2 জনকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার ফলে বালুঘাটা কুকড়াহাটি রাজ্য সড়ক বেশ কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক গাড়ি দুটি উদ্ধার করে পুলিশ। ওই যে দেখলাম আমরা মুখোমুখি দুটো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে, পাশাপাশি লোক পড়ে আছে। কজন পড়ে আছে? 4 জন। একটা মোটরসাইকেলে 3 জন ছিল। একজনের 3 জনের বাড়ি চকদীপায়, আর একজনের বাড়ি দেউলটি বলছে। ওনার পকেটে ডায়েরি ছিল, ডায়েরি থেকে ফোন করা হয়েছে। যে 3 জন শুয়েছিল তাদের কি বেঁচে ছিল সবাই? এরা একজন ভালোভাবে সুস্থ আছে, আর 2 জনকার একটু। রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর এবার দেখুন RCBS বাংলায়। প্রতিদিন নিউজ RCBS দেখুন কৃষি কথা।
সবজি চাষ করে কৃষক হিসেবে সফল দাসপুরের গৌতম ভূঁইয়া। 2016 সালে ব্লক কৃষিরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 10,000 টাকা এবং শংসাপত্র। কৃষক হিসেবে তিনি এখন স্বয়ংসম্পূর্ণ। চাষ করে কোনো লাভ নেই, এই ধারণা কম বেশি আমাদের প্রত্যেকেরই রয়েছে, কিন্তু এই প্রচলিত ধারণা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণ করে দিয়েছেন দাসপুর 1 নম্বর ব্লকের নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের কৃষক গৌতম ভূঁইয়া। আমি চাষবাস করতাম আগে, এমনি রাসায়নিক পদ্ধতিতে চাষ করতাম, কিন্তু আমাদের এডিও অফিস যে এ টিম বি টিমে যে প্রশিক্ষণ দিয়েছিলেন, প্রশিক্ষণ নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে ওনারা বলেছিলেন যে জৈব সার প্রয়োগ করে চাষ করলে এতে করে ফসল আরও ভালো হবে। মানে কোন পদ্ধতি? আদমা যে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তাতে সেই প্রশিক্ষণ নিয়েছিলাম। সেই প্রশিক্ষণের মাধ্যমে সেই পদ্ধতি অনুযায়ী এখন চাষ করে অনেকটাই সাকসেসফুল হচ্ছি। আরও চাষ বেশ আগের থেকে চাষটা বেশ উন্নত মানের চাষবাস হচ্ছে। তাতে করে আমার যেভাবে সংসার নির্বাহ করতাম এবং পরিচালনা করতাম, সংসার নির্বাহ করতাম, তাতে করে এখন যে চাষবাসে রোজগার হচ্ছে তাতে করে আরও ভালো হচ্ছে। শীত, গ্রীষ্ম, বর্ষা নির্বিশেষে সারা বছরই বিভিন্ন চাষ করেন গৌতম বাবু। আলু, টমেটো, ধান, শসা, বেগুন, কুঁদরি সহ নানা শস্যে ভরা থাকে গৌতম বাবুর ক্ষেত। সেই জৈব সার ওনারা যে পদ্ধতিতে বলেছিলেন সেই পদ্ধতিতে আমি জৈব সারটা বাড়িতে তৈরি করছি, ভার্মি কম্পোস্ট। এতে তৈরি করে জমিতে প্রয়োগ করার পর আরও ফসল ভালো হচ্ছে। গরু এবং আমার যে জার্সি গায়ের চাষ আছে, জার্সি গাই ছোট জার্সি গাই আছে, সেই জার্সি গায়ের গোবর খতটাও জমিতে প্রয়োগ করছি। তাতে করে সেই গোবর খতটা দিয়ে জমিতে দেওয়ার পরে ফলে আরও ফসল ভালো হচ্ছে। মোট কী কী চাষ করছেন? শীতকালীন যে ফসলটা করেছিলাম তাতে করে ফসল ছিল আপনার আলু, ধান, লঙ্কা, বোরো ধান, লঙ্কা, কফি, টমেটো, কলাই, মুসুর কলাই, বিম, তারপরে পেঁয়াজ, সেই উন্নত মানের পেঁয়াজ যেটা আপনার সুখসাগর পেঁয়াজ, এসব নানা রকম ভ্যারাইটিসের চাষ করেছিলাম। এখন কি করছেন? এখন আপাতত খারিজ মরশুমে শসা আছে, আপনার কুঁদরি আছে, ধান চাষ আছে। মোটামুটি খুশি তো? মোটামুটি এখন খুশি, চাষের উপরে অনেকটাই এখন উপকৃত হচ্ছি। 2016-তে ব্লক কৃষিরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন গৌতম বাবু। পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 10,000 টাকা ও শংসাপত্র। আমরা ওনার কাজে খুশি। আমরা 16-17 সালে আমরা ওনাকে ব্লকের কৃষক রত্ন হিসেবে আমরা নির্বাচন করেছিলাম। আমরা ওনাকে কৃষক রত্ন হিসেবে আমরা একটা প্রশংসাপত্র এবং 10,000 টাকার চেক আমরা ওনার হাতে তুলে দিয়েছি। আত্মা প্রকল্পে ডেমনস্ট্রেশন সেন্টারে বিভিন্ন পরীক্ষামূলক চাষাবাদে জড়িত রয়েছেন তিনি। কৃষক হিসেবে তিনি এখন সচ্ছল এবং অবশ্যই স্বয়ংসম্পূর্ণ। গৌতম ভূঁইয়ার মাঠে আমরা এই গৌতম ভূঁইয়াকে আমরা আগে দেখেছি, উনি অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতেন, কিন্তু আমরা ওনাকে আমাদের আত্মা প্রকল্পে ওনাকে প্রশিক্ষণ দিয়েছি, কৃষি প্রশিক্ষণ দিয়ে উনি বর্তমানে আমাদের প্রশিক্ষণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন চাষবাস শুরু করেছেন। উনি আগে তো জৈব সার, রাসায়নিক ছাড়া অন্য কোনো সারই ব্যবহার করতেন না। বর্তমানে উনি আমাদের পদ্ধতিগত মতো ভার্মি কম্পোস্ট তৈরি করেন, বিভিন্ন কম্পোস্ট করেছেন, করে জমিতে রাসায়নিক সারের সাথে সাথে বিভিন্ন কম্পোস্ট এবং ভার্মি সার দেওয়ার ফলে ওনার উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।